ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো সবাই? ভালো আছি ম্যাম, আপনি কেমন জি আছেন? ম্যাম, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আচ্ছা, এর আগের দিন তোমাদের বাড়ির কাজ দেওয়া হয়েছিল তাই না? করেছো সবাই? জি ম্যাম। করনি কে কে? ম্যাম আমি করতে পারিনি কেন? ম্যাম, অসুস্থ ছিলাম তো তাই। আচ্ছা, তাহলে এখন করবে, ঠিক আছে? আচ্ছা ম্যাম। আচ্ছা, তাহলে আমরা আমাদের আজকে পড়া শুরু করি। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমরা কি পড়ছি? অর্থনীতি দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়। তো প্রথম অধ্যায়ে যেই চ্যাপ্টারটা, সেটার নাম হচ্ছে বাংলাদেশের অর্থনীতি পরিচয়। আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় ক্লাস। দেখো, প্রথমেই আমরা দেখি যে আজকের ক্লাসে আমরা কি কি পড়ব। আজকের ক্লাসে আমরা প্রথমেই পড়ব প্রাচীন ও হিন্দু যুগের অর্থনীতি। আমরা এর আগে অর্থনৈতিক যুগকে কয় ভাগে ভাগ করা হয়েছিল বলেছিলাম? যেমন ম্যাম 3 ভাগে। 5 ভাগে। 5 ভাগে। ম্যাম 5 ভাগে। 5 ভাগে ভাগ করা হয়েছিল। তো সেটার মধ্যে প্রথমেই ছিল আদিও হিন্দু যুগের অর্থনীতি। তো সেটা নিয়ে আমরা পড়বো। সেটা হচ্ছে আদি থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত। এরপরে আমরা পড়বো মুসলিম যুগের অর্থনীতি, যেটার স্থায়িত্বকাল 1200 থেকে 1757। 1757। এরপরে আমরা পড়বো ইংরেজ যুগের অর্থনীতি, যার স্থায়িত্বকাল 1757 থেকে 1947 সাল পর্যন্ত। তো আমরা আমাদের পড়া শুরু করি। আচ্ছা দেখো, প্রথমে আমরা দেখি প্রাচীন ও হিন্দু যুগের অর্থনীতি। আচ্ছা, মিউট করো। প্রাচীন ও হিন্দু যুগের স্থায়িত্বকাল আদি থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত। প্রাচীন কাল থেকে বিভিন্ন জাতি গোষ্ঠী এদেশে বসতি ও উপনিবেশ গড়ে তোলে। প্রথমে এদেশে বাস করত কারা? অনার্যরা। এরপরে আসে আর্যরা। আর্যরা এখানে ম্যাম মিউট করতে বলেন, আপনার কথা বোঝা যায় না। নাদিরা মিউট করো। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা দেখো, প্রথমে এদেশে বাস করত অনার্যরা, এরপরে আসে আর্যরা। আর্যরা এখানে উন্নত সভ্যতা গড়ে তোলে। পরবর্তীতে বৌদ্ধ ও হিন্দু রাজাদের পৃষ্ঠপোষকতায় এই অঞ্চলে বিভিন্ন ধরনের কুটির শিল্পের বিকাশ ঘটে। আচ্ছা, সাউন্ড মিউট করো। ম্যাম আপনি অল মিউট করে দেন। আচ্ছা দেখো, আমরা এখন পড়বো যে মানে প্রাচীন যুগে বাংলাদেশের অর্থনীতি বা এই উপমহাদেশের অর্থনীতি কেমন ছিল। প্রথমে আমরা কৃষি সম্পর্কে জানবো। প্রাচীন বাংলায় আয়ের প্রধান উৎস ছিল কৃষি। ডাক ও খনার বচন থেকে প্রাচীন বাংলার কৃষি প্রধান সমাজের প্রমাণ পাওয়া যায়। চীনা পরিব্রাজক হিউয়েন সাংয়ের বিবরণে প্রাচীন বাংলার কৃষির প্রাধান্য লক্ষ্য করা যায়। পরিব্রাজক মানে কি বলতো? বলতে পারো? যারা বিভিন্ন ভ্রমণ করে, পৃথিবী ভ্রমণ করে।
তাহলে আমরা প্রাচীন যুগ বলেছিলাম কত থেকে, আদি থেকে 1200 সাল পর্যন্ত। তাহলে এই যে হিয়ং-সাং তার যে ভ্রমণের বিবরণ দেন সেটা হচ্ছে 602 থেকে 664 খ্রিস্টাব্দ পর্যন্ত। সেখানে তিনি প্রাচীন বাংলার যে বিবরণ দেন তার মধ্যে দেখা যায় যে কৃষির প্রাধান্য লক্ষ্য করা যায়। প্রাচীন বাংলায় ধান ও অন্যান্য শস্য ছাড়াও আম, কাঁঠাল, নারিকেল, সুপারি, কলা সহ বিভিন্ন ফলমূল প্রচুর পরিমাণে পাওয়া যেত। বাংলার নদ নদী ও খালবিলে প্রচুর মাছ পাওয়া যেত। বাঁশ ও কাঠ ছিল বাঙালির অর্থ উপার্জনের প্রধান বা বড় একটি উৎস। বাংলার সমুদ্র তীরে লবণ চাষ হতো। এদেশে এলাচ, লবণ, লঙ্কা, তেজপাতা ও লাক্ষা ইত্যাদি চাষ হতো। লাক্ষা কি বলতে পারো? লাক্ষা গাছের একজন বলো। বরবটি। না না এইটা তো গাছের রস বোধহয়। না, গাছের দিয়ে এটা হচ্ছে কি লাক্ষা এক ধরনের পোকা বা কীট। এটা গাছে হয়, বড়ই গাছ, তারপর হচ্ছে শিমুল গাছ, এই ধরনের গাছে চাষ করা হয়। যেমন এই যে রেশম, একটা পোকা না, রেশমের নাম শুনেছিল সবাই? জি ম্যাম। আচ্ছা, জি ম্যাম। রেশম থেকে কি করা হয়? ম্যাম সুতা তৈরি করা হয়। ওইরকম ভাবেও লাক্ষা চাষ করা হয়। সেই লাক্ষাটা চাষ করা হয় হচ্ছে গাছের গায়ে, যে বড়ই গাছ, শিমুল গাছ সহ বিভিন্ন গাছের গায়ে এই লাক্ষা চাষ করা হয়। তো সেই লাক্ষার যে লালা বা লার্ভা, সেগুলো থেকে বিভিন্ন জিনিস তৈরি হয়। যেমন এই যে বার্নিশ করা হয়, যে বিভিন্ন কাঠের ফার্নিচার গুলো যে বার্নিশ করে, সেগুলো লাক্ষা থেকে তৈরি হয়। তারপরে এই বিভিন্ন কসমেটিক্স সামগ্রী তৈরি করা হয়, নেল পালিশ, এগুলো তৈরি করা হয়। তারপরে দেখা যায় বিভিন্ন কাজে লাগে আর কি এগুলো। তাহলে ওগুলো দিয়ে কি দিয়ে তৈরি করা হয়? লাক্ষা দিয়ে তৈরি করা হয়, লাক্ষা চাষ করা হয়। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো, কবি বিদ্যাপতির মতে বাংলার সেরা জিনিস ছিল ঘি। তাই তিনি বাংলাকে বলেছিলেন আজস্যার গৌরব। আজস্যার গৌরব মানে কি জানো? আজ শব্দটার অর্থ হচ্ছে ঘি। আজস্যার গৌরব মানে হচ্ছে ঘিয়ের বাংলা। তো ওই সময়ে খুব ভালো ঘি পাওয়া যেত বাংলাদেশে, এই জন্য কবি বিদ্যাপতি বাংলাদেশকে বলেছিলেন আজস্যার গৌরব। এরপরে আমরা প্রাচীন যুগের শিল্প সম্পর্কে কিছু জানি। প্রথমে দেখি বস্ত্র শিল্প। প্রাচীন ভারতের অর্থনীতিবিদ কৌটিল্য তার অর্থশাস্ত্রে বলেছেন, বস্ত্রের দুকুল যেমন নরম তেমনি সাদা, পুণ্ড্রের দুকুল শ্যামবর্ণ, কামরূপের দুকুল দেখতে ভোরের সূর্যের মতো। এই যে এখানে দেখো, পুণ্ড্র, কামরূপ এগুলো হচ্ছে কি জায়গার নাম, আর দুকুল হচ্ছে কি একটা কাপড়ের নাম। তো কোন জায়গার এই দুকুল কাপড়টা কেমন সেটার বর্ণনা দিয়েছেন অর্থনীতিবিদ কৌটিল্য। প্রাচীন বাংলায় মসলিন ও পাট বস্ত্র বিখ্যাত ছিল। মসলিনের নাম শুনেছিল তোমরা সবাই? জি ম্যাম। আচ্ছা, দেখেছো কখনো? না ম্যাম। ম্যাম জাদুঘরে দেখতে। কোন জাদুঘরে? জাতীয় জাদুঘর। আচ্ছা, বরিশালের জাদুঘরে গিয়েছো তোমরা কেউ? না, যাই নাই। আচ্ছা, বরিশালের জাদুঘরে একটা রাখা আছে, মসলিন শাড়ি রাখা আছে। তো অনেক পুরনো দেখতে, একদম পুরনো হয়ে গেছে। ওখানে একটা রাখা আছে, তোমরা ওখানে গেলে ওটা দেখে নিও। ঠিক আছে? তো প্রাচীন বাংলায় মসলিন ও পাট বস্ত্র বিখ্যাত ছিল। বঙ্গে ও পুণ্ড্রে 4 রকমের বস্ত্র ছিল। এগুলো হলো দুকুল, পত্রন্ন, ক্ষৌম বস্ত্র ও কার্পাসী। কৌটিল্যের অর্থশাস্ত্রে দুর্লভ ক্রিমিজাম বস্ত্রের উল্লেখ পাওয়া যায়। ক্রিমিজাম হচ্ছে এক ধরনের রেশম বস্ত্র। তাহলে আমরা দেখলাম যে প্রাচীন বাংলা বস্ত্র শিল্পে অনেক উন্নত ছিল। চিনি শিল্প। প্রাচীন বাংলায় আখ থেকে চিনি হতো, চিনি থেকে প্রচুর আয় হতো। কারুশিল্প। তখনকার ধনী ব্যক্তিরা কর্ণকুণ্ডক, কেউর, শঙ্খবলয়, মেখলা ইত্যাদি নামের গয়না ব্যবহার করত। তাহলে যে আমরা বিভিন্ন ধরনের গয়নার নাম শুনলাম, তার মানে কি ওই সময়ে এই গয়না তৈরি করা হতো। এই যে গয়না তৈরি করা হতো, এগুলো হচ্ছে কি কারুশিল্প।
এছাড়াও প্রাচীন বাংলা লৌহ শিল্প, মৃৎশিল্প, হাতির দাঁতের শিল্প, কাঠ শিল্প, শাখা শিল্প ও নৌশিল্প প্রচলিত ছিল। এরপরে আমরা দেখি প্রাচীন বাংলার খনিজ শিল্প। কৌটিল্যের অর্থশাস্ত্রে কোন্দ্রক, ত্রিপুরা, বজ্রভূমিতে হীরার খনির উল্লেখ আছে। রাঢ়ের দক্ষিণ সমুদ্রে প্রচুর মুক্তা পাওয়া যেত। পুন্ড্র ও ত্রিপুরায় রূপা পাওয়া যেত। রাঢ়ে ছিল লোহার খনি। তাহলে এই যে হীরা, রূপা, লোহা এগুলো হচ্ছে কি প্রাচীন বাংলার খনিজ সম্পদ। ব্যবসা বাণিজ্য। প্রাচীন বাংলায় শুধু দেশের ভিতরে নয়, দেশের বাইরেও পণ্য রপ্তানি হতো। বিদেশের বাজারে জিনিসপত্র বিক্রি করে অনেক স্বর্ণ ও রৌপ্য মুদ্রা এদেশে আসতো। এছাড়া সে সময় দ্রব্য বিনিময় প্রথাও প্রচলিত ছিল। দ্রব্য বিনিময় প্রথা কি কেউ বলতে পারবে? দ্রব্য দিয়ে অন্য একটা দ্রব্য পাওয়া, হ্যাঁ, একটা দ্রব্যের বিনিময়ে আরেকটা দ্রব্য পাওয়া, সেটা হচ্ছে কি দ্রব্য অন্য একটা দ্রব্য। তো প্রাচীন কালে দ্রব্য বিনিময় প্রথা প্রচলিত ছিল, সাথে সাথে আবার মুদ্রাও কিছু মুদ্রাও প্রচলন ছিল ওই সময়। তো ওই সময় কি মুদ্রা প্রচলন ছিল? প্রাচীন বাংলায় গন্ডক নামের মুদ্রা প্রচলন ছিল। হ্যাঁ, বাংলায় সোনা ও রূপার মুদ্রার প্রচলন হয়। সপ্তম শতকে শুধুমাত্র কড়ির মুদ্রার প্রচলন ছিল। তাহলে আমরা প্রাচীন বাংলার যে অর্থনীতি, সেখানে বিভিন্ন ধরনের শিল্প, কৃষি, খনিজ শিল্প, ব্যবসা বাণিজ্য এবং মুদ্রা সম্পর্কে পড়লাম। এরপরে আমরা দেখি মুসলিম যুগের অর্থনীতি। প্রাচীন ও হিন্দু যুগের পরেই আসে মুসলিম যুগের অর্থনীতি। প্রথমে শুরু হয় তুর্কি শাসন, সেটা 1206 থেকে 1290 সাল পর্যন্ত। কুতুবউদ্দিন আইবেকের মাধ্যমে তুর্কি শাসন এই উপমহাদেশে শুরু হয়। তো এরপরে আসে খিলজি শাসন, এটা হচ্ছে 1290 থেকে 1320 সাল পর্যন্ত। তারপরে তুগলক শাসন 1320 থেকে 1413 সাল পর্যন্ত। এরপরে আসে সৈয়দ বংশ 1414 থেকে 1451 সাল পর্যন্ত। এরপরে লোদি বংশ 1451 থেকে 1526 সাল পর্যন্ত। এরপরে আসে মুঘল শাসন 1526 থেকে 1707 সাল পর্যন্ত। এরপরে আসে কি নবাবী আমল। মূলত 1707 সালে মুঘল সম্রাট আওরঙ্গজেব মারা যান। আওরঙ্গজেব মারা যাওয়ার পরও এদেশে মুঘল শাসন চলে, কিন্তু সেই শাসকরা ওইরকম ক্ষমতাশালী ছিলেন না। নবাব মুর্শিদ কুলি খাঁ নিজেকে প্রথম বাংলার স্বাধীন নবাব হিসেবে ঘোষণা করেন। তিনি আসেন কত সালে? 1712 সালে। যার কারণে মুঘল শাসনকে আমরা 1707 সাল পর্যন্তই ধরতে পারি, কারণ আওরঙ্গজেবের পরে বাংলায় মুঘলদের তেমন প্রভাব ছিল না। তো নবাবী আমল শুরু হয় 1712 সালে এবং সেটার স্থায়িত্বকাল ছিল 1770 সাল পর্যন্ত। তাহলে বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? মুর্শিদ কুলি খাঁ, ঠিক আছে। শেষ স্বাধীন নবাব কে ছিলেন? সিরাজউদ্দৌলা। তাহলে আমরা এই যে বিভিন্ন শাসন আমল করলাম, এই সালগুলো এগুলো আমরা মনে রাখবো, কারণ আমাদের এমসিকিউর জন্য আসতে পারে। আবার আমাদের জ্ঞানমূলক প্রশ্ন। ম্যাম, আমাদের বইয়ে হয়তো ভুল দেওয়া আছে। কোন বইতে? ম্যাম, এই যে অর্থনীতি। কোন রাইটারের বই? ম্যাম, কাজল ব্রাদার্স। কাজল ব্রাদার্সে। আচ্ছা, তাহলে তুমি কি দেওয়া আছে এই করে আমার মেসেঞ্জারে পাঠিয়ে দেবে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো, আমরা মুসলিম যুগের ইতিহাস সম্পর্কে কিছু জানি। মুসলিম যুগকে বাংলার ইতিহাসের স্বর্ণযুগ বলা হয়, ঠিক আছে। তাহলে বাংলার ইতিহাসের স্বর্ণযুগ কোনটা? মুসলিম যুগ। মুসলিম যুগ। এই সময় জীবনযাত্রার মান ছিল উন্নত। 1301 খ্রিস্টাব্দে ফিরোজ শাহর আমলে বাংলার সোনারগাঁয়ে প্রথম মুদ্রার প্রচলন শুরু হয়। চীনা পরিব্রাজক মা হুয়ান মুসলিম যুগের বাংলাকে বলেন স্বর্গরাজ্য। কৃষকরাই পরিশ্রম করে বাংলাকে স্বর্গরাজ্য বানিয়েছিল। বাদশাহ আকবরের আমলে রাজা টোডরমল 1552 খ্রিস্টাব্দে এই অঞ্চলে রাজস্ব বন্দোবস্ত
তালিকা প্রস্তুত করেন। শায়েস্তা খাঁর আমলে 1 টাকায় 8 মণ চাল পাওয়া যেত, এটা তোমরা সবাই জানি না? জি ম্যাম। জি ম্যাম। তাহলে সেটা কোন যুগ ছিল? সেটা হচ্ছে মুসলিম যুগ। তো ওই সময় জিনিসপত্রের দাম এত কম ছিল, এজন্য এটাকে স্বর্ণযুগ বলা হয়। মরক্কোর পর্যটক ইবনে বতুতার ভ্রমণ কাহিনী থেকে বাংলার অর্থনৈতিক সচ্ছলতার ধারণা পাওয়া যায়। 1757 খ্রিস্টাব্দে বিদেশি বণিকদের মধ্যে সর্বপ্রথম এদেশে আসে পর্তুগিজরা, পর্তুগিজদের পর আসে ওলন্দাজরা। তাহলে বিদেশি বণিকদের মধ্যে সর্বপ্রথম এদেশে আসে কারা? পর্তুগিজরা। পর্তুগিজরা। ম্যাম ওই জায়গায় তো 1517 দেওয়া, আপনি তো বললেন 1757। বুঝিনি। 1757 তো ইংরেজরা আসে, ইংরেজরা ক্ষমতা দখল করে। যখন মুসলিম যুগ ছিল তখনই তো বিদেশি বণিকরা আসে। আমরা বলেছি না যে প্রাচীন যুগ থেকে এদেশে আমদানি রপ্তানি হতো। তো এদেশ যেহেতু অনেক সচ্ছল ছিল, অনেক খনিজ পদার্থ ছিল, মানুষের অর্থনৈতিক অবস্থা ভালো ছিল, যার কারণে হতো বিভিন্ন বিদেশি বণিকরা এদেশে ব্যবসা করার জন্য আসতো। ঠিক আছে? তো ব্যবসা করার পরে যে পর্তুগিজরা এসেছে, ওলন্দাজরা এসেছে, আরো অনেকে এসেছে, তারপর ইংরেজরা এসেছে। ইংরেজরা এসেছে কি করে? প্রথমে এসেছে যে আমরা পরবর্তীতে দেখি, একটু খেয়াল করো যে 1657 খ্রিস্টাব্দে ইংরেজরা প্রথম কারখানা স্থাপন করে। ইংরেজরা প্রথমে এদেশে কিসের জন্য আসে? ব্যবসা করার জন্য আসে। ব্যবসা করার পর তারপরে কি করে? তারা এদেশের শাসনের নবাবের কাছে পারমিশন চায় এদেশে একটা কোম্পানি স্থাপন করতে। কোম্পানি স্থাপন করে তারা অনেক ক্ষমতাবান হয়। তোমরা তো সিরাজউদ্দৌলার কাহিনী সবাই জানো না? সেখানে কি হয়? জি ম্যাম। দেখা যাচ্ছে জি যে ম্যাম। মির্জাফরের সাথে তারা আঘাত করে কি করে, বাংলা নবাবের সাথে যুদ্ধ করে, তারা যুদ্ধে জয়লাভ করে, তারপরে তারা বাংলাদেশে ক্ষমতা শুরু করে বা বাংলাদেশ শাসন করা শুরু করে। তাহলে বাংলাদেশ শাসন করা শুরু করে তোমার কত সালে? 1757 সালে। কিন্তু তারা আসে আরো আগে। ঠিক আছে? আর এই বিদেশি বণিকদের মধ্যে প্রথম আসে পর্তুগিজরা। ক্লিয়ার? আচ্ছা। জি ম্যাম। তাহলে যে বিদেশিরা আসলো, এসে শাসন শুরু করলো, সেটা কত সালে? ইংরেজ যুগের স্থায়িত্বকাল ছিল 1757 থেকে 1947 সাল পর্যন্ত। তাহলে তারা 1757 সালে এই দেশ শাসন করা শুরু করে। 1757 সালে পলাশী যুদ্ধে জয়ী হয়ে ইংরেজরা শাসনভার গ্রহণ করে। লর্ড ক্লাইভ এই উপমহাদেশে দ্বৈত শাসন ব্যবস্থা প্রচলন করেন। এর প্রভাব পড়ে বাংলার অর্থনীতিতে, দেখা দেয় দুর্ভিক্ষ। তো দ্বৈত শাসন ব্যবস্থা কি? দ্বৈত শাসন ব্যবস্থা হচ্ছে দায়িত্বহীন ক্ষমতা এবং ক্ষমতাহীন দায়িত্ব। তার মানে হচ্ছে যে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে তাকে ক্ষমতা দেওয়া হয়নি, এবং যাকে ক্ষমতা দেওয়া হয়েছে তার কোনো দায়িত্ব নেই। যার ফলে কি হচ্ছে? যার ক্ষমতা সে কোনো কাজ করতো না, আর যার দায়িত্ব ছিল তার কোনো ক্ষমতা ছিল না। তো দুইটা বিষয়ের মধ্যে যখন সমন্বয় সাধন হলো না, তখনই দেখা গেল যে অর্থনীতিতে এর একটা প্রভাব পড়লো। এর ফলে কি হলো? বাংলার অর্থনীতিতে দুর্ভিক্ষ দেখা দিল। 1768 সালে অনাবৃষ্টির কারণে ফসল ভালো না হওয়ায় 1769 সালে দুর্ভিক্ষ শুরু হয়। 1770 সালে সমগ্র বাংলায় চরম দুর্ভিক্ষ চরম আকার ধারণ করে। এটা বাংলা সাল ছিল 1176। এই দুর্ভিক্ষ 76-এর মন্বন্তর নামে পরিচিত। তোমরা এই দুর্ভিক্ষের নাম শুনেছো না? 76-এর মন্বন্তর? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অশনি সংকেত বইটা পড়েছো কেউ? না ম্যাম। এটা সিনেমাও আছে, বাংলা করা হয়েছিল, ববিতা ছিল মূল চরিত্রে। তো সেখানে যে বাংলার যে দুর্ভিক্ষ, সেই দুর্ভিক্ষের যে অবস্থা, সেটা খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। তোমরা এই বইটা পেলে বইটা পড়ো, অনেক খুব ভালো একটা বই। ঠিক আছে? কি নাম? ম্যাম নাম কি? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অশনি সংকেত। এটা অশনি ম্যাম, অশনি সংকেত। সংকেত। হ্যাঁ, এটার থ্যাংক ইউ ম্যাম। সিনেমা রূপ দেন সম্ভবত সত্যজিৎ রায়। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো 76-এর মন্বন্তরে মোট জনসংখ্যার প্রায় 1/3 লোক মারা যায়। অনাহার জনিত মৃত্যুর সংখ্যা দাঁড়ায় 16 জনের 6 জন। আগে যেখানে 1 টাকায় 1 মণ
চাল পাওয়া যেত সেখানে এই দুর্ভিক্ষের সময় 1 টাকায় পাওয়া যেত মাত্র 3 সের চাল। তখন চাল ছিল না বাজারে। দেখা যেত যে কিছু কিছু এলাকায় দুর্ভিক্ষ পরিমাণ এত বেশি হয়ে গেছিল যে কোনো মানুষ মারা গেলে যারা জীবিত ছিল তারা ওই মৃত মানুষের মাংস খেত, কারণ খাবারের এতই অভাব ছিল। এই দুর্ভিক্ষের সময়ও নিষ্ঠুর ইংরেজ কোম্পানি 1.43 কোটি টাকা রাজস্ব আদায় করে। 1793 সালে লর্ড কর্নওয়ালিস অবিভক্ত বাংলা প্রদেশে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করে। এতে ধনী জমিদারগণ অনেক লাভবান হলেও দরিদ্র কৃষক প্রজারা অবর্ণনীয় দুঃখ কষ্ট ও দমন নিপীড়নের শিকার হয়। এই চিরস্থায়ী বন্দোবস্তটা কি ছিল? এখানে কিছু জমিদারকে চিরস্থায়ীভাবে সম্পদের মালিক করে দেওয়া হয়েছিল। তো সেখানে যে এর আগে দেখা গেছে যে মুসলমান জমিদার ছিল, চিরস্থায়ী বন্দোবস্তের ফলে বেশিরভাগ হিন্দু যারা ছিল তাদেরকে জমি দেওয়া হয়েছিল। এই ব্রিটিশদের একটা মূল নীতি ছিল ডিভাইডেড এন্ড রুল, মানে ভাগ করো শাসন করো নীতি। ভাগ করো শাসন করো। তারা সব সময় করতো কি, যে উপমহাদেশের মানুষগুলো যাতে নিজেদের মধ্যে নিজেরা মারামারি করে, নিজেদের মধ্যে নিজেদের সমস্যা থাকে, তখন তারা কি করতে পারবে না, এক হতে পারবে না। এক না হয়ে মানে এক হয়ে সবাই ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করতে পারবে না। ঠিক আছে, এখনো দেখো না যদি কারো খুব বেশি বুদ্ধি থাকে বা কারো জটিল বুদ্ধি থাকে তখন আমরা বলি না ব্রিটিশ বুদ্ধি। তার মানে কি, ওরা অনেক জটিল বুদ্ধি ছিল। ওরা কি করতো, এই দেশের মানুষগুলোর মধ্যে সবসময় একটা ঝগড়া বাঁধিয়ে ফেলতো। তাহলে দেখা যেত কি, যে যখন মুসলমানদের কাছ থেকে হিন্দুদেরকে জমিদারি দিল তখন কি হলো, যে দুই ধর্মের মানুষের মধ্যে একটা বিভেদ সৃষ্টি হলো। যে তারা মনে করলো কি, যে মুসলমানরা মনে করলো কি হিন্দুরা আমাদের কাছ থেকে জমি নিয়ে গেছে, নিজেরা নিজেদের মধ্যে ঝগড়া শুরু করলো ওদিক দিয়ে, যাতে ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন না হয়। এটা ছিল তাদের নীতি। তো তখন চিরস্থায়ী বন্দোবস্ত করা হলো। সেখানে একটা নিয়ম ছিল যে সূর্যাস্তের পূর্বেই খাজনা জমা দিতে হবে নির্দিষ্ট তারিখে। যদি খাজনা জমা দিতে না পারে তাহলে জমিদারি বাজেয়াপ্ত করা হবে। তো সেই জমিদাররা কৃষকদের কাছ থেকে খাজনা আদায় করার জন্য তাদের উপর অত্যাচার করতো, যে কোনো ভাবেই হোক, কারণ কি তাদের খাজনার টাকা জোগাড় করতে হবে। যদি জোগাড় করতে না পারে তাহলে তাদের জমিদারি বাজেয়াপ্ত হয়ে যাবে। তো এই চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস। চিরস্থায়ী বন্দোবস্ত যখন প্রবর্তন করা হয় তখন এই দেশের কৃষকরা আরো বেশি ক্ষতিগ্রস্ত হয়। আমরা আগেই বলেছিলাম কি, প্রাচীন যুগে বাংলাদেশে বিভিন্ন ধরনের দ্রব্য রপ্তানি হতো এবং বাংলায় বিভিন্ন ধরনের খুব ভালো মানের কাপড় তৈরি হতো, যেগুলো আমরা বলেছি প্রাচীন যুগে তৈরি হতো। তারপরে হচ্ছে তোমার মুসলিম যুগে ওই সময় তৈরি হতো। তো বাংলায় 12 ধরনের মসলিন কাপড় তৈরি হতো, যা বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা হতো। তো এই দেশ থেকে এত ভালো মানের কাপড় বাইরের দেশে রপ্তানি করা হচ্ছে, তাহলে এদেশের আয় বাড়ছে না? এদেশের থেকে যাতে কাপড় রপ্তানি বন্ধ হয়, এই জন্য 1813 সালে হাউস অফ কমন্স ভারত থেকে ইউরোপে পণ্য রপ্তানি নিষিদ্ধ করে আইন পাশ করে। তাহলে ব্রিটিশরা কি করলো, একটা আইন পাশ করলো যাতে ভারতীয় উপমহাদেশ থেকে কোনো পণ্য বাইরের দেশে রপ্তানি না হয়। যার ফলে কি হলো, এই মুসলিম কাপড় যে রপ্তানি হতো রপ্তানিটা বন্ধ হয়ে গেল। অষ্টাদশ শতকে ইংল্যান্ডে শিল্প বিপ্লব শুরু হয়। এ দেশ থেকে কাঁচামাল নিয়ে ব্রিটেনে পণ্য উৎপাদন করা হতো এবং বাজার হিসেবে ব্যবহার করা হতো এ দেশকেই। মানে কি করা হতো, এদেশের যে সম্পদ আছে সেইগুলো নিয়ে তারা পণ্য উৎপাদন করতো। পণ্য উৎপাদন করে তারা আবার সেই পণ্যগুলো আমাদের দেশেই বিক্রি করতো। তো আমাদের দেশের যে তাঁতিরা ছিল তারা তো খুব ভালো মানের কাপড় উৎপাদন করতো। তো তাদের কি করা হতো, যে ব্রিটিশরা তাঁতিদের হাতের বুড়ো আঙ্গুল কেটে ফেলতো যাতে তারা কাপড় উৎপাদন করতে না পারে। তো এতে কি করে হতো, যে ইংল্যান্ডে যে কাপড় উৎপাদন হতো সেগুলোর মান তো তেমন ভালো ছিল না, আমাদের দেশের মসলিন কাপড়ের চাইতে সেগুলোর মান অনেক খারাপ ছিল। তো তাদের এই মোটা কাপড় যাতে বাজারজাত করতে পারে এই জন্য আমাদের দেশের তাঁতিদের হাতের বুড়ো আঙ্গুল কেটে দেওয়া হতো যাতে তারা কাপড় উৎপাদন করতে না পারে। ঠিক আছে। 19বিংশ শতকের প্রথম দিকে ইংরেজরা নীল চাষ শুরু করে এবং কৃষকদের
নীল চাষ করতে বাধ্য করে, ফলে কৃষকরা বাড়ি ছাড়তে বাধ্য হয়। ফরাইজি আন্দোলনের নেতা দুদু মিয়া এর বিরুদ্ধে আন্দোলন করেন। দেখো এই যে নীল চাষ করা হতো, নীল চাষ করলে জমির উর্বরতা অনেক কমে যেত, তখন আর ওই জমিতে কোনো ফসল হতো না। তো কৃষকরা যদি উৎপাদন করতে না পারে তাহলে তো তারা না খেয়ে মারা যাবে, কিন্তু ইংরেজরা তাদের বাধ্য করতো নীল চাষ করার জন্য। তো দীনবন্ধু মিত্র একটি নীল চাষীদের নিয়ে একটা নাটক করে, নাটকটার নাম কি বলতে পারো? নীল দর্পণ। নীল দর্পণ। নীল দর্পণ। নীল দর্পণ। তারপর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ইছামতি নামের একটা উপন্যাস আছে, সেখানেও নীল চাষ নিয়ে অনেক লেখা আছে। তো এই নীল চাষের কথা আমরা জানি যে বিভিন্ন জায়গায় বাধ্য করা হতো। তো পরবর্তীতে এটা বন্ধ করা হলো কিসের জন্য? যে এখন যে আমরা কাপড়ে নীল ব্যবহার করি সেগুলো কিন্তু চাষ করা হয় না, সেগুলো কিন্তু বিভিন্ন কেমিক্যাল দিয়ে তৈরি করা হয়। ঠিক আছে? নীল গাছ দেখেছো কখনো? না ম্যাম। আমি একটা ছবি দেখেছিলাম, তবে মানে কোনো একটা জাদুঘরে রাখা ছিল, ছোট ছোট পাতা, এই অনেকটা হচ্ছে বেলি ফুলের পাতার মতো দেখতে। আচ্ছা, যাই হোক, তো ওই সময় দেখা যেত যে কৃষকদের অনেক কষ্ট ছিল, যে তারা খাবার উৎপাদন করতে পারতো না, বাধ্য হয়ে তাদের নীল চাষ করতে হতো। এরপরে দেখো 1921 সালের পর খাদ্যশস্য উৎপাদন প্রায় 30% হ্রাস পায়, ফলে কৃষকদের দুরবস্থা সৃষ্টি হয় ও দুর্ভিক্ষ দেখা দেয়। 1983 সালে দুর্ভিক্ষে প্রায় 15 লক্ষ লোক মারা যায়। দেখো আমরা দেখলাম কি, এই যে ব্রিটিশ শাসন, আমাদের যে অর্থনৈতিক যে সমৃদ্ধি সেটা প্রাচীন যুগে ছিল, সাথে সাথে কি ছিল, মধ্যযুগেও ছিল, তাই না? মধ্যযুগকে ইতিহাসে স্বর্ণযুগ বলা হতো। প্রাচীন যুগে বিভিন্ন আমরা যে বিভিন্ন শিল্পের অবদান, কৃষি খাতে অবদান যে ছিল, সেগুলো সম্পর্কে আমরা দেখলাম। তাহলে ওই সময় কি ছিল, বাংলার অর্থনীতি অনেক সমৃদ্ধ ছিল। কিন্তু যখনই ইংরেজরা ক্ষমতা দখল করলো, তখন তারা কি করলো, এদেশের সম্পদ নিয়ে নিজেদের উন্নতি করতে লাগলো। যার ফলে কি হলো, আমরা ছিলাম কি তাদের উপনিবেশ। তারা আমাদের দেশটা ব্যবহার করত কাঁচামাল নেওয়ার জন্য, এবং সেগুলো তারা তাদের নিজেদের দেশের উন্নয়নের জন্য ব্যবহার করত। আমাদের সম্পদ নিয়ে তারা তাদের নিজেদের দেশ উন্নয়ন করত। ঠিক আছে? তো সেই থেকেই আমাদের যে শাসনের ইতিহাস বা আমাদের যে বঞ্চনার ইতিহাস, সেটা শুরু হয় ইংরেজ আমল থেকে। তো ইংরেজরা তোমার আমাদের দেশের অর্থনীতির অনেক ক্ষতি করেছিল, কিন্তু আমাদের পরিবহন ও যোগাযোগ খাতে তারা কিছু উন্নয়নও করেছিল। তো এগুলো কেন করেছিল? এগুলো হচ্ছে যে তারা যে পণ্য বাজারজাতকরণ করতো বা এদেশের কাঁচামাল তাদের দেশে নিয়ে যেত, এর জন্য কি যোগাযোগ ব্যবস্থা ভালো করতে হবে, এই জন্য তারা পণ্যের উৎপাদন করেছিল, রাস্তাঘাট বা যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করেছিল। তাহলে দেখো, ব্রিটিশ শাসনের কুফল থাকলেও যোগাযোগ, পরিবহন, বন্দর, খনি ইত্যাদি উন্নয়নে তাদের অবদান অস্বীকার করা যায় না। এ সময় সড়ক পথ ও রেলপথ উন্নয়ন এবং টেলিগ্রাফ প্রচলনের ফলে যোগাযোগ ব্যবস্থার বিশেষ উন্নতি হয়। ইংরেজ শাসন আমলে এই অঞ্চলে মানুষের মধ্যে শিক্ষার কিছুটা প্রসার ঘটেছিল। তারা কি করত, তারা তাদের প্রয়োজনেই এদেশের মানুষকে বিভিন্ন কাজে নিয়োগ করতে হবে, এই জন্য তারা কি করে, তাদেরকে ইংরেজি শিক্ষায় শিক্ষিত করে। তো এই যে শিক্ষার কিছুটা প্রসার ঘটে, তারাই কি করে, তারাই দেখা যায় যে সচেতন হয়। আমরা যদি শিক্ষিত হই তখনই কি হয়, আমরা আমাদের অধিকার সম্পর্কে সচেতন হই, তাই না? তো আমরা যখন আমাদের অধিকার সম্পর্কে সচেতন হই, তখনই কি করি, আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি। তাহলে এই যে এই উপমহাদেশের মানুষ যারা ছিল, উপমহাদেশে যারা ছিল, তারা এদেশে শিক্ষার যারা শিক্ষিত হয় তারা বুঝতে পারে যে ইংরেজ সরকার তাদেরকে শোষণ করছে, তাই না? তাদের দেশের সম্পদ নিয়ে যাচ্ছে। তখন তারা একত্রিত হয়ে ব্রিটিশ বিরোধী আন্দোলন গড়ে তোলে। ম্যাম টেলিগ্রাফ কি? টেলিগ্রাফ কি? আচ্ছা, টেলিগ্রাফ হচ্ছে যে এখন যেমন
আমি যদি তোমার সাথে যোগাযোগ করতে চাই বা তুমি যদি আমার সাথে যোগাযোগ করতে চাও তাহলে কি করো? ফোন করো, তাই না? ফোনে কথা বলি। ফোনে কথা বলো। তো আগে কি করা হতো? আগে হচ্ছে চিঠি লেখা হতো। তো চিঠি যেতে তো অনেক সময় লাগে। টেলিগ্রাফ হচ্ছে কি মোর্স মোর্স কোড সাহায্যে তোমার তথ্য করা হয়, টেলিগ্রাফ তারের মাধ্যমে পাঠানো হয়। টেলিগ্রাফ তারের মাধ্যমে মোর্স কোডে শব্দ প্রেরণ করা হয়। এর মাধ্যমে অন্যরা খবর জানতে পারে। যেমন হচ্ছে কি তোমরা এখন এই যে এসএমএস পাঠাও না, একজন আরেকজন এসএমএস পাঠাও, ওইটাও হচ্ছে ওই রকম। মনে করো গ্রামে কেউ আছে, শহরে আরেকজন আছে, জরুরি কোনো খবর পাঠাতে হবে, তখন ওই টেলিগ্রাফ তারের মাধ্যমে খবর পাঠানো হতো। তো টেলিগ্রাফ তারের মাধ্যমে খবর পাঠানো হতো হচ্ছে মোর্স কোডে। যিনি টেলিগ্রাফ আবিষ্কার করেন তার নাম হচ্ছে মোর্স, তার নাম অনুযায়ী সেই কোডের নাম হচ্ছে মোর্স কোড। তো টরে টক্কা এরকম সাউন্ড হতো, যারা ওখানে থাকে ওই সাউন্ড অ্যানালাইজ করে তারা শব্দগুলো বলতে পারতো। তো এর ফলে কি হতো যে সহজে আর কি যোগাযোগ করা যেত। তো ওই সময় তো টেলিফোন ছিল না, এই মোবাইল ছিল না বা ইন্টারনেট ছিল না, ঠিক আছে? এই জন্য এটা যোগাযোগ করার জন্য ব্যবহার করা হতো। তোমরা তোমাদের বাসায় যারা মুরব্বীরা যারা আছে তাদের কাছে জিজ্ঞেস করলে এই টেলিগ্রাফ কি এই সম্পর্কে জানতে পারবে। তো টেলিগ্রাফ তখন দেখা যেত কি কোন একটা গ্রামে টেলিগ্রাফ আসলে ওই সময় মানুষ তার ইংরেজি পড়তে জানতো না, তাই না? তো তখন দেখা যেত যে কোন একটা গ্রামে মানে খুব জরুরি কোনো খবর না হলে কেউ টেলিগ্রাফ পাঠাতো না, পাঠাতো অনেক বেশি খরচ ছিল, লেখা থাকতো খুব কম। তো কোন একটা গ্রামে টেলিগ্রাফ এলে মানে লোক ইংরেজি জানে কে, সারা গ্রাম খুঁজতে হতো। পূজা সাউন্ড অফ করো। সারা গ্রামে দেখা যেত যে ইংরেজি জানে কে এরকম লোক খুঁজে বের করে তারপরে সেই ইংরেজি পড়তে হতো, কারণ মানুষ তো লেখাপড়া জানতো তখন খুব কম, ঠিক আছে? আচ্ছা, তাহলে ব্রিটিশরা দেখা গেছে যে আমাদের দেশের পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থায় উন্নয়ন সাধনও করেছিল। তাহলে আমরা আজকে কি কি পড়লাম? আজকে আমরা পড়লাম প্রাচীন ও হিন্দু যুগের অর্থনীতি, মুসলিম যুগের অর্থনীতি এবং ব্রিটিশ শাসনামল, ব্রিটিশ শাসনের অর্থনীতি। তোমাদের জন্য বাড়ির কাজ থাকবে, তোমাদের জন্য বাড়ির কাজ হচ্ছে প্রাচীন বাংলার অর্থনৈতিক সমৃদ্ধি। প্রাচীন বাংলার অর্থনৈতিক সমৃদ্ধি সম্পর্কে তোমরা 100 শব্দের মধ্যে লিখবে। 100 শব্দের মধ্যে লিখে তোমরা ছবি তুলে আমি যে ক্লাসটা যেখানে দিব সেইটার কমেন্ট বক্সে দিয়ে দিবে, ঠিক আছে? আর আরেকটা জিনিস দেখো যে আজকে ক্লাসে এখন আছে 36 জন, বাড়ির কাজ জমা দিয়েছো 18 জন, অর্ধেক বাড়ির কাজ জমা দাওনি। তো সেই ক্ষেত্রে তোমাদের হাজিরা ক্লাসের জন্য কতটা গুরুত্বপূর্ণ এটা তো তোমরা জানো না? জি ম্যাম। আচ্ছা, তো আমার ক্লাসে হাজিরা হবে যারা যারা বাড়ির কাজ করবে তারা তারা ক্লাসে উপস্থিত। কারণ বাড়ির কাজ যখন আমি দিতে বলি তখন আমি বলেছি কি যে তোমার নাম এবং রোল নাম্বার লিখে দিতে হবে। তো বাড়ির কাজ যারা যারা দিবে আমি মনে করব যে তারা তারা আমার ক্লাসে উপস্থিত আছে। শুধু ক্লাসে বসে থাকবে কিন্তু বাড়ির কাজ করবে না, এটা কোনো দরকার নেই আমার ক্লাসে। আমার ক্লাসে উপস্থিত মানে হচ্ছে যে তুমি বাড়ির কাজ করছো। যারা যারা বাড়ির কাজ জমা দিবে তারা তারা আমার ক্লাসে উপস্থিত আছে বলে আমি ধরে নেব, আমি তাদের নাম্বারটা মানে রোল নাম্বারটা আমি কাউন্ট করে রাখবো, ঠিক আছে? আর হচ্ছে যে অনেকে দেখা যায় যে অনেক দেরি করে বাড়ির কাজ জমা দাও, যে আমি বাড়ির কাজ দিলাম, আমার ক্লাস তো আর এই মাসে তোমাদের সাথে হবে না, তাই না? অনেক দেরিতে দিবে, তো এত দেরি করলে তো হবে না। বাড়ির কাজ করতে তোমাদের কতদিন লাগবে বলো, আমি সেই সময়টা দিয়ে দিব, এর মধ্যে বাড়ির কাজ দিতে হবে। কতদিন সময় দিব বলো? আজকে আপনি একটু সময় দিয়ে দিন। আপনি বলেন কবে দিব, কত সময় লাগবে সেই সময়ের মধ্যে আপনি টাইম দিয়ে দেন। আজকে তো 12 তারিখ, আপনি বলেন। আচ্ছা আমি বলবো কয়দিন সময় দিব বলো? 10 দিন দিব ম্যাম? 1 সপ্তাহ দিলেই হবে। 1 সপ্তাহ? আচ্ছা 7 দিনের জায়গায় আচ্ছা 10 দিনই দিলাম। আজকে কয় তারিখ? 12 তারিখ, 24 তারিখ। জি ম্যাম। হ্যাঁ ম্যাম। বাড়ির কাজ করে কমেন্ট বক্সে জমা দিবে, এরপরে যারা জমা দিবে তাদেরটা কাউন্ট হবে। ম্যাম শুনি না, আবার একটু বলছি 24 তারিখ। এই যে রোহা সাউন্ড মিউট করো। 6 রোল। 24 তারিখ
এর মধ্যে বাড়ির কাজ করে কমেন্ট বক্সে জমা দিবে। এরপরে যারা বাড়ির কাজ করবে তাদেরটা কাউন্ট করা হবে না। এবং যারা হ্যাঁ বলো ম্যাম, এই যে বাড়ির কাজটা দিচ্ছেন প্রাচীন বাংলার অর্থনীতি সমৃদ্ধি, এইটা সম্পর্কে মানে 100 শব্দের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো জিনিসগুলো ওইগুলো শুধু লিখে দেবো? হ্যাঁ, প্রাচীন বাংলায় অর্থনীতি কোন কোন ভাবে সমৃদ্ধি ছিল, কি কি উৎপাদন হতো, শুধু ওইগুলো লিখলেই হবে? ওগুলা লিখবে। আচ্ছা ঠিক আছে। তো সেইটা ম্যাম, বাড়ির কাজ কি আপনার ইনবক্সে জমা দিব? এর আগের ক্লাসে বাড়ির কাজ দিয়েছিলাম, সেটা কোথায় জমা দিতে বলেছিলাম? আমি এই ক্লাসটা যে তোমাদের অর্থনীতির পাঠশালা ফেসবুক গ্রুপে দিয়ে দিই, দিয়ে দেওয়ার পর সেখানে কি হয়, সেখানে তোমার থাকে কমেন্ট বক্স, বাড়ির কাজ দিতে হয়। তাহলে এই ক্লাসটাও যখন আমি দিয়ে দেব সেখানেও কমেন্ট বক্সে দিবে, এবং যারা যারা দিবে না তারা ক্লাসে অনুপস্থিত। ঠিক আছে ম্যাম, আমি তো সেদিনেরটা করতে পারিনি, আমি কি আবার আজকে করব? হ্যাঁ, আজকে করে দিবে, কারণ প্রথম ক্লাসে আমরা যেহেতু টাইম বাইন্ডিং দিয়ে দেইনি, যার জন্য এখনো জমা দিতে হবে। যারা যারা জমা দিবে তারা তারা আমাদের ক্লাসে উপস্থিত ছিল। আমি আঁকছি কিন্তু এটা জমা দিতে পারিনি। আর তোমাদের সবার আঁকা অনেক সুন্দর হয়েছে, তোমরা অনেক ভালো ছবি আঁকতে পারো, আমার চাইতে অনেক ভালো পারো, আমি এত সুন্দর পারি না। ঠিক আছে, আচ্ছা তাহলে তোমরা সবাই ভালো থাকবে। আবার সামনের মাসে ম্যাম, সবারটাই ঠিক ছিল মানচিত্র আঁকা? হ্যাঁ, সবারটাই ঠিক ছিল। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা সবাই অনেক ভালো থেকো। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ম্যাম আসসালামু আলাইকুম। ম্যাম আসসালামু আলাইকুম। ম্যাম আসসালামু আলাইকুম।